এই করোনাকালীন সময়ে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমরা এক অজানা, অদৃশ্য, ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে লড়াই করছি এবং লড়াইটা আমাদের করতে হচ্ছে ঘরে বসে। কিন্তু আমরা অনেকে ঘরে থাকতে চাচ্ছি না, কিন্তু থাকতে হবে, বাঁচতে হবে। তো তারই প্রেক্ষাপটে আমাদের প্রতিষ্ঠানগুলি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমরা সময়ের সাথে সময়কে স্বীকার করে এই অনলাইন ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছি। আমরা আশা করব এই অনলাইন ক্লাসগুলি তোমাদের জন্য ন্যূনতম কাজে আসলে আমরা নিজেদেরকে সফল বলে দাবি করব। আর এটাও সময়ের দাবি যে তথ্য প্রযুক্তিকে আমাদের শিক্ষার কাজে ব্যবহার করা এবং সর্বোত্তম ব্যবহার করা নিশ্চিত করা উচিত। তো আজকে আমাদের ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের আমি আমাদের যে বিষয়টুকু আলোচনা করতে চাই সেটা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য হলেও আমি মনে করছি তথ্য প্রযুক্তি জানি ব্যবহার করে এরকম প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি লোকের জন্যই এটা জানা দরকার। সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা। নৈতিকতা একটি ফিলোসফিক্যাল টার্ম। এই টার্মটির সাথে আমরা কম বেশি শিক্ষিত সমাজ পরিচিত হইলেও আমাদের ব্যাপক অংশ পরিচিত নন। তবে নৈতিকতার বিষয়টি হচ্ছে আসলে কি মেনে চলা উচিত, কি মেনে চলা উচিত না। অনেক সময় নৈতিকতা আইন দ্বারা সমর্থিত না হতে পারে, কিন্তু সমাজের স্বার্থে, মানুষের জীবনের স্বার্থে, ন্যায্যতার স্বার্থে এই নৈতিকতা মেনে চলা উচিত আমাদের। তো এই নৈতিকতার বিষয়টি প্রথমে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ইথোস থেকে ইথিক্স শব্দটি আছে। ইথিক্স হচ্ছে নৈতিকতা। আর এই শব্দটি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রথম ব্যবহার করেন ডাব্লিউ ম্যানার। উনি প্রথম তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই নৈতিকতার কথাটি ব্যবহার করেন। উনি চিন্তায় খুব অগ্রগামী ছিলেন। আজকে 2020 সালে এসে আমরা আলোচনা করছি তথ্য প্রযুক্তির নৈতিকতার ব্যবহার, অথচ উনি কত আগে চিন্তা করছিলেন, মেল লেখায় ব্যবহার করছিলেন। পরবর্তী পর্যায়ে একজন গবেষক, বিশ্ববিদ্যালয়ের গবেষক, উনি রেমন্ডস বার্গম্যান, উনি তার গবেষণাপত্রে উল্লেখ করেন যে তথ্য প্রযুক্তি যারা ব্যবহার করবেন তারা যেন 10টি নৈতিকতা মেনে চলেন। সেই 10টি নৈতিকতাকে আমরা বলি 10 কমান্ডমেন্টস। তো এই 10টি নৈতিকতা প্রত্যেকেই যারা তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন আজকের পৃথিবীতে, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র, সবার জন্য এই 10টি নৈতিকতা মেনে চলা উচিত। সমাজের স্বার্থে আমাদের সবার জীবনকে নির্বিবাদ রাখার জন্য, সুন্দর রাখার জন্য এই 10টি নৈতিকতা মেনে চলা উচিত। তো এই 10টি নৈতিকতা হচ্ছে কি আমরা দেখি। 1 নাম্বার হচ্ছে যে কারো ক্ষতি করার উদ্দেশ্যে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারবো না বা উচিত না আমাদের ব্যবহার করা। এর তো নর্মাল ব্যাপার যে কারো ক্ষতি করা কারণে চিন্তা করা উচিত না, কারণ আমরা কারো ক্ষতি চাই না। আমি আমার সর্বোচ্চ ভালোটা করতে চাই, কিন্তু আমি কারো ক্ষতি করতে চাই না। এটাই তো আমাদের হওয়া উচিত। তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই হয়তো অ্যাডভান্স আছি। তথ্য প্রযুক্তির মাধ্যমে কাউকে ঠকাতে পারি, কাউকে পরাজিত করতে পারি, কাউকে কার চোখে ধরা দিতে পারি, কিন্তু কারো ক্ষতি করা আমাদের নৈতিকতা হওয়া উচিত না। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনি তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন, আপনি নিজের প্রয়োজনে ব্যবহার করবেন, নিজের দরকারে ইউজ করবেন, কিন্তু আপনি কখনোই অন্যের ক্ষতি করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারেন না। এটি একটি অন্যতম নৈতিকতা, এটা আমাদের সবাইকে মেনে চলা উচিত। দ্বিতীয়টি হচ্ছে কারো কাজে ব্যাঘাত সৃষ্টির উদ্দেশ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যাবে না। আমার তো কোনো রাইট নাই অন্যের কাজে ব্যাঘাত সৃষ্টি করা, অন্যের কাজে প্রতিবন্ধকতা তৈরি করা, অন্যের কাজকে ভণ্ডুল করে দেওয়া, অন্যের কাজকে ঝামেলায় ফেলে দেওয়া। তো এই ধরনের কার্যক্রমকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যের কাজে ব্যাঘাত হয় এরকম কোনো কার্যকলাপ আমরা করতে পারি না বা সমর্থন করতে পারি না, বা উচিত নয়। নৈতিকতা আমাদেরকে দায়ী করে। তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যারা অগ্রগামী আছেন, যারা ভালো জানেন, তাদের কখনোই উচিত হবে না, এই প্রফেশনালদের কখনোই উচিত না, বা বড় কোনো হ্যাকারদের উচিত না যে তথ্য প্রযুক্তিকে অন্যের কাজে ব্যাঘাত সৃষ্টির জন্য ব্যবহার করা। তারপর যে হচ্ছে
কারো কাজের উপর নজরদারি করার জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করা। আমি আমার প্রিয়তম বন্ধু বান্ধবী বা আমার কোনো স্বজন তার কাজের উপর উনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে কি করছেন, উনি ফেসবুকে কি করছেন, উনি হোয়াটসঅ্যাপে কি করছেন, উনি মেসেঞ্জারে কি করছেন, এই ধরনের কাজে আমি যদি ভালো জানি তথ্য প্রযুক্তি, তাহলে আমার উচিত হবে না যে আমি তার কাজে নজরদারি করব। কারণ কাজে আপনি তথ্য প্রযুক্তি ভালো জানেন, অগ্রগামী আপনি একজন তথ্য প্রযুক্তিবিদ অথবা তথ্য প্রযুক্তি ভালো জানেন, আপনার উচিত হবে না অন্যের কাজে নজরদারি করা। এটা কম্পিউটার তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এটা অন্যতম নৈতিকতা। এই নৈতিকতা আমাদের মেনে চলা উচিত। আপনি আপনার কাজ করেন, অন্যজন কে কি করছে তার ব্যক্তি স্বাধীনতার বোধের উপরে আপনার কোনো রাইট নাই, আপনি তার কাজের উপরে নজরদারি করতে পারেন না। তারপর হচ্ছে তথ্য চুরি। এমনিতে চুরি হচ্ছে আমাদের সমাজে এক ধরনের বড় অপরাধ চুরি। সে অর্থ হোক, বৃত্ত হোক, সম্পদ হোক, টাকা পয়সা হোক, কোনো কিছুই চুরিকে আমরা সমর্থন করতে পারি না। আপনি কখনোই নিজের প্রয়োজনে অন্যের তথ্য চুরি করতে পারেন না। কারো কাছে তার কাজের পারপাস আছে, তার কাজের স্বার্থে, কাজের প্রয়োজনে অনেক তথ্য তার কাছে থাকতে পারে। আপনি আপনার প্রয়োজনে, আপনার দরকারে তার কাছে বলে নিতে পারবেন, তার কাছে আবেদন করে নিতে পারবেন, বা নির্ধারিত যদি কোনো প্রসিডিউর থাকে সেই প্রসিডিউর অবলম্বন করতে পারবেন। সেই প্রসিডিউরের মধ্যে দিয়ে আপনি তার কাছে তথ্য নিতে পারবেন, কিন্তু আপনি তথ্য কখনো তার কাছ থেকে চুরি করতে পারবেন না। এটা কম্পিউটার কখনো সমর্থন করে না। তথ্য প্রযুক্তি কখনো এই বিষয়টি সমর্থন করতে পারে না। এটি একটি অন্যতম নৈতিকতা যে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আপনি অন্যের তথ্য কখনো চুরি করতে পারেন না। তারপরটা হচ্ছে মিথ্যা রটনা আমাদের সমাজে কখনো কখনো এতটাই বেশি মহামারী আকারে ধারণ করে যে মানুষ বিভ্রান্ত হয়ে যায় যে আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা, কিংবা কখনো কখনো আংশিক সত্যটা আমাদের সামনে এমন ভাবে আসে তথ্য প্রযুক্তির মাধ্যমে যে মানুষ নিজেকে অসহায় বোধ করে। কখনো কখনো কোনো শ্রেণী, কোনো গোষ্ঠী, কোনো ধর্মের, কোনো বর্ণের বা কোনো একটা ছোট্ট সমর্থক গোষ্ঠী বা যে কোনো ব্যক্তি এই গুজবের শিকার হতে পারে এবং এই গুজবের কারণে তার জানমালের ক্ষতি হয়ে যেতে পারে এবং আমাদের সমাজে একটা অস্থিরতা তৈরি হতে পারে। এই ধরনের গুজবকে কখনোই সমর্থন করা যায় না এবং আমাদের শিক্ষিত সমাজের দায়িত্ব হচ্ছে এই ধরনের গুজব থেকে আমাদের সর্বস্তরে মানুষদেরকে এই ধরনের গুজব থেকে রক্ষা করা এবং এই গুজব যাতে না ছড়াতে পারে তার প্রতি সবাইকে সচেতন থাকা এবং দায়িত্ববান হওয়া। এই গুজব আমাদের জীবনকে নিরাপদ থেকে অনিরাপদের দিকে নিয়ে যেতে পারে এবং সেটা খুবই দ্রুততর সময়ের মধ্যে বলে যেতে পারে। এখানে একটা সমাজের সংখ্যালঘু লোক থাকতে পারে, একটা দেশের সংখ্যালঘু লোক থাকতে পারে, আমার পাশে একজন এমন কোনো ব্যক্তি থাকতে পারেন যিনি একা মতবাদ বিশ্বাস করেন, এখানে ধর্মহীন মানুষ থাকতে পারেন, এখানে নাস্তিক থাকতে পারেন, আস্তিক থাকতে পারেন, এখানে ধনী দরিদ্র থাকতে পারেন, যে কেউ থাকতে পারেন। কিন্তু কারোর বিরুদ্ধে কখনোই আপনি এরকম গুজব রটনা বা মিথ্যা রটনা রটাতে পারেন না তথ্য প্রযুক্তি ব্যবহার করে। আপনার তথ্য প্রযুক্তি আছে, আপনি চাইলে যে কোনো ডকুমেন্টকে একটু যদি একটু এদিক সেদিক করা যায়, যেটাকে আমরা বলছি যে আংশিক সত্য, এই আংশিক সত্য দিয়ে আপনি সমাজে অস্থিরতা তৈরি করতে পারবেন না। কোনো ব্যক্তির পক্ষে উচিত হবে না এরকম গুজব রটনা করা। গুজব সমাজের জন্য সব সময়ই এক ধরনের মহামারীর মতো রূপ নিতে পারে এবং এই গুজবের শিকার হতে পারে মানুষের জীবন এবং সম্পদ। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের দায়িত্ব হবে এরকম গুজব থেকে সবসময় সচেতন থাকা এবং যারা গুজবের শিকার হবে বা গুজব যারা রটাইতে পছন্দ করে তাদেরকে নিবৃত্ত করা। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে সফটওয়্যার পাইরেসি করা। একটা কোম্পানি বা একজন ব্যক্তি একটি প্রোগ্রাম তৈরি করেন, একটা সফটওয়্যার তৈরি করেন, এখানে তার অনেক শ্রম থাকে, অনেক মেধা থাকে, যার স্বীকৃতি তিনি পান। তিনি যদি এটা বিক্রি করেন অর্থের মাধ্যমে, তিনি বিক্রি করতে পারেন। আবার এরকম অনেকে আছেন যে তিনি এটা বিক্রি করবেন না, মানব কল্যাণে ব্যবহার করবেন, বাট উনি তার ক্রেডিট চান। তো আমাদের উচিত হবে যে এই সফটওয়্যার পাইরেসির বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু আমরা দেখছি যে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রচুর সফটওয়্যার পাইরেসি হচ্ছে এবং আমরা আমি যতটুকু জানি আর কি, আমাদের দেশে সবচেয়ে বেশি সফটওয়্যার পাইরেসি হয়। এখানে সফটওয়্যার কেউ কিনে না, 40 টাকা হলে আপনি একটা বড় সফটওয়্যার কিনতে পারবেন তার ক্র্যাক ভার্সন সহ, এবং সেটা দাম হতো 4 লাখ টাকা দাম।
কিন্তু আপনি মাত্র 40 টাকা দিয়ে বাজার থেকে একটা সিডি কিনতে পারলেন। এটা যিনি এই সফটওয়্যার তৈরি করছেন বা যে কোম্পানি তৈরি করছেন তার জন্য বিরাট ক্ষতি। এবং আমি বলবো যে এই ধরনের পাইরেসি যারা সফটওয়্যার তৈরি করে তাদেরকে অনুৎসাহিত করে এবং আমাদের সমাজে চৌর্যবৃত্তিকে উৎসাহিত করে। আমাদের উচিত হবে না এরকম সফটওয়্যার পাইরেসি করা এবং ক্রেক ভার্সন ব্যবহার করা। কিন্তু আমরা বাধ্য হয়ে অনেক সময় আমরা যে দরিদ্র দেশের জনগণ আমরা ক্রেক ভার্সন ব্যবহার করি। আর এখানে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এরকম অনেক তথ্যপ্রযুক্তিবিদ আছেন যারা বিভিন্ন কোম্পানির সফটওয়্যারগুলোকে এমন ভাবে কোডগুলো ভেঙে দেন যে এখন মানুষের দেখা যায় যে পাসওয়ার্ডের দরকার পড়ে না, এখন সিকিউরিটি আর থাকে না, যে কেউ চাইলে ব্যবহার করতে পারে। তাতে যিনি এই সফটওয়্যার তৈরি করছেন বা যে কোম্পানি তৈরি করছেন তিনি ক্ষতিগ্রস্ত হন। তো আমাদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অন্যতম নৈতিকতা হচ্ছে এই যে আপনি অবশ্যই যিনি সফটওয়্যার তৈরি করছেন বা যে কোম্পানি তৈরি করছেন তাকে উপযুক্ত মূল্য দিয়ে তার সফটওয়্যার ব্যবহার করবেন, এটাই আমাদের উচিত। কিন্তু আমরা সেরকম অবস্থা নেই, কিন্তু আমাদের সেদিকে যেতে হবে, সেটাই হওয়া উচিত। আর তারপরে পয়েন্ট হচ্ছে আমাদের এই যে রিসোর্স ব্যবহার করা, যে আপনি অনুমোদনহীন ভাবে কারো রিসোর্স ব্যবহার করলেন। কারোর কাছে রিসোর্স আছে, তিনি তার কাজের সাথে বা প্রয়োজনে তার কাছে অনেক ধরনের রিসোর্স আছে যা আপনার কাজের দরকার, আপনি তাকে বলে নিতে পারেন, কিনে নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন অথবা নিজের ভিতর থেকে সংগ্রহ করবেন, কিন্তু কারো অনুমোদন ব্যতীত তার রিসোর্স ব্যবহার করা যাবে না। কম্পিউটারের তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এটা আমাদের অন্যতম একটি নৈতিকতা যে কারণ রিসোর্স যদি আপনি ব্যবহার করতে চান অবশ্যই তার অনুমোদন দিতে হবে, তার অনুমতি দরকার এবং অনুমতি ছাড়া আপনি তার রিসোর্স ব্যবহার করতে পারেন না। তো আমাদের নৈতিকতা এটা সমর্থন করে না। তারপর হচ্ছে গবেষণা চুরি। আমরা প্রায় পত্রিকাতে বা অনলাইন জগতে বিভিন্ন লেখায় দেখতে পাই যে একটি গবেষণালব্ধ ফলাফলকে একাধিক ব্যক্তি তার নিজের বলে দাবি করছেন। তো এটি তো একটা অন্যরকম চুরি বলা যায়, যেটাকে বলা বুদ্ধিভিত্তিক চুরি। তো এই ধরনের চুরিকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে যে নৈতিকতার কথা আমরা বলছি তার সমর্থন করে না। কারণ হচ্ছে যে একটি গবেষণা একটা গবেষকের অনেক চিন্তার ফসল, অনেক পরিশ্রমের ফসল, এটি এই ফলাফলকে কখনো চুরি করা যায় না, উচিত না। তবে আজকাল অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায় যে সফটওয়্যারের মাধ্যমে সহজেই আইডেন্টিফাই করা যায় যে কে আসলে চোর, কে চুরি করছেন। প্রথম হচ্ছেন কে এই তথ্যকে আপলোড করছেন এবং পরবর্তীতে কারা এটাকে ব্যবহার করছেন। তবে আমি বলবো যে এই ধরনের গবেষণার ক্ষেত্রে এই ধরনের চোর গবেষক আমাদের সমাজে কিছু দিতে পারবো বলে মনে হয় না। শুধু নৈতিকতার দিক থেকেও নয়, সব দিক থেকেই এই ধরনের কাজকে আমরা নিন্দা জানাতে পারি। কারণ গবেষণা মানুষের নতুন কিছু দেবে, কিন্তু চুরি তো নতুন কিছু দিতে পারে না। তো আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই ধরনের কার্যকলাপকে সমর্থন করি না এবং আমরা চেষ্টা করবো সবসময় এই নৈতিকতাকে মেনে চলতে, যে কখনোই গবেষণার ফলাফলকে অন্য কারো গবেষণার ফলাফলকে আংশিক অংশ, বিশেষ কিছু অংশ, অল্প অংশ কখনোই চুরি করা উচিত হবে না। তবে আপনি কারো গবেষণার অংশ বিশেষ আপনার গবেষণায় বা তোমরা তোমাদের গবেষণায় ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে তোমার তার সোর্স উল্লেখ করতে হবে এবং মূল গবেষক যিনি আছেন তাকে ক্রেডিট দিতে হবে। এমনকি আজকাল অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে আপনি যেখান থেকে যে পৃষ্ঠা থেকে যে অংশটুকু আপনি নিয়েছেন সেই পৃষ্ঠা নাম্বার পর্যন্ত উল্লেখ করতে হয়। তো সেটাই উচিত। তুমি তোমার গবেষণায় তোমার কোনো টার্ম পেপারে বা কোনো অ্যাসাইনমেন্টে যদি কারো তথ্য ব্যবহার করো অবশ্যই তাকে ক্রেডিট দিতে হবে। এটাই আমাদের নৈতিকতা। আমাদের নৈতিকতা বলে যে অন্যের গবেষণার ফলাফলকে কখনোই নিজের বলে দাবি করা যাবে না এবং চুরি করা যাবে না। আচ্ছা, তারপরে পয়েন্টটি হচ্ছে আমাদের যে আপনি একটি প্রোগ্রাম তৈরি করলেন, এটা সমাজের জন্য কাজে দিবে, কিন্তু আপনি যে সমাজের জন্য তৈরি করলেন সেই সমাজের জন্য এই সফটওয়্যারটি তেমন স্বস্তি দিবে না। তার মানে হচ্ছে এটা প্রোগ্রাম লেখার পূর্বে তার সামাজিক প্রভাব কি হতে পারে এটা প্রত্যেকটা প্রোগ্রামারকে চিন্তা করতে হয়। যে একটি সমাজে সব ধরনের মানুষ বসবাস করে, একটি সমাজে আমরা যে ধরনের সম্পর্কের ভিত্তিতে বসবাস করি সেই সম্পর্ক যদি হুমকির মুখে পড়ে, সেই সম্পর্ক যদি কোনো কারণে আমাদের মধ্যে নিরাপত্তাহীনতাকে ডেকে আনে, তো এই ধরনের সফটওয়্যার কখনোই আমাদের জন্য শান্তি আনবে না, আমাদের কাম্য নয়। এবং তথ্য প্রযুক্তির নৈতিকতা এটাকে কখনো সমর্থন করে না। সমাজে বিভিন্ন ধরনের ব্যক্তি, বিভিন্ন ধরনের গোষ্ঠী, বিভিন্ন ধরনের মানসিকতা আমরা নিয়েই থাকি।
তো সেক্ষেত্রে কোনো সমাজে প্রচলিত মূল্যবোধের বিরুদ্ধে এরকম কোনো সফটওয়্যার তৈরি করা, এরকম কোনো প্রোগ্রাম তৈরি করা, এরকম কোনো কিছু তৈরি করা যা আমাদের সমাজকে অস্থির করে দিতে পারে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যেতে পারে, কিংবা আমাদের মধ্যে নিরাপত্তাহীনতাকে তৈরি করতে পারে, এই ধরনের কার্যকলাপ, এই ধরনের সফটওয়্যার, এই ধরনের আবিষ্কার বা তৈরি সমাজে না করা ভালো। এবং আমরা সবসময় চেষ্টা করব যে আমরা এরকম কোনো প্রোগ্রামকে আমন্ত্রণ জানাবো না, সমর্থন করবো না, তৈরি করবো না যা আমাদের প্রচলিত সমাজকে ক্ষতিগ্রস্ত করবে। তারপরে আমাদের পরের প্রোগ্রামটি হচ্ছে পরের নৈতিকতাটি হচ্ছে যে সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও সম্মান। আমি যখন কোনো কম্পিউটারে কাজ করি আমার অফিসে, আমার পাশের টেবিলে হয়তো আমার সহকর্মী আছে, কিন্তু আমি কাজ করার সময় আমি গান শুনি, জোরে জোরে গান শুনি, এটা আমার ফ্যাশন। অথবা আমি বাসে যখন ভ্রমণ করি আমি জোরে জোরে গান শুনি, এটা আমার ফ্যাশন। কিন্তু আমি জানি না আমার পাশের সিটে যিনি আছেন তিনি অসুস্থ কিনা, তার মন খারাপ কিনা, তার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, তার কোনো প্রিয়জন হাসপাতালে আছেন কিনা, তার কোনো প্রিয়জন গতকাল মারা গেছেন কিনা, আমরা জানি না। কিন্তু আমি শুধু আমারটা বুঝতেছি। তো এই ধরনের কার্যক্রম বা তথ্য প্রযুক্তি ব্যবহার করা, এই ধরনের ব্যবহার আমাদের মনুষ্যত্বকে আসলে মনুষ্যত্ব লেভেলকে নিচে নামিয়ে নিয়ে আসে। আমরা চিন্তা করব যে আমরা যখনই তথ্য প্রযুক্তি ব্যবহার করব, আমার পাশে যিনি আছেন, আমার সহকর্মী যিনি আছেন, আমার কাজের পার্টনার যিনি আছেন, তিনি অস্বস্তি বোধ করেন, তিনি বিরক্ত হন, তিনি বিব্রত হন, এরকম কোনো উপায়ে বা এরকম কোনো ভাবে আমি তথ্য প্রযুক্তিকে ব্যবহার করব না। তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমার ন্যূনতম দায়িত্বশীল হওয়া উচিত। আমি আমার বাসায় যখন জোরে জোরে গান বাজাবো, আমি বলতে পারি আমার বাসায় আমি গান বাজাচ্ছি, আমার ইচ্ছা, কিন্তু আমি জানি না যে আমার পাশের ফ্ল্যাটে একজন রুগী আছেন, তিনি মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন, তার হাঁপানি আছে, কিংবা তার মাথা ব্যথা হচ্ছে, তার কষ্ট হচ্ছে এই শব্দ শুনে, উনি এটাতে অস্বস্তি বোধ করতেন, বিব্রত বোধ করছেন, তিনি রুগী হয়ে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু আমি বলছি আমার ফ্ল্যাটে আমি আসলে তাতে রাখি। কিন্তু এটা নৈতিক দিক থেকে কোনোভাবে সমর্থনযোগ্য নয়। আমরা যদি চিন্তা করি যে তথ্য প্রযুক্তি মানুষের সর্বাধিক কল্যাণকে নিশ্চিত করবে, এটা আমার জন্য আশীর্বাদ, তাহলে আমাদেরকে সেভাবে ব্যবহার করতে হবে। এবং যিনি কম্পিউটার ব্যবহার করেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করেন, তাকে সেরকম দায়িত্বশীল হওয়া উচিত। সব সমাজে সমস্ত সমস্ত এই সাইবার জগতেই প্রত্যেক ব্যক্তিকে তারা এই তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন, তাদেরকে তার সহকর্মীর প্রতি, তার পার্টনারের প্রতি, তার কলিগের প্রতি অবশ্যই সবসময় তাকে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং তারপর তাকে সম্মান জানাতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শুধুমাত্র যারা শিক্ষিত সমাজ বা আমি যাদের কাছে ক্লাস করাচ্ছি, আমার স্টুডেন্ট, তোমাদের জন্য শুধু নয়, আমি বলবো যে এই তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই নৈতিকতা প্রত্যেকের মেনে চলা উচিত। এবং আমি আশা করব তোমরা এই 10টি নৈতিকতা সারা জীবন মনে রাখবে। শিক্ষার্থী, তো আজকের ক্লাসের বিষয়বস্তু আমরা মোটামুটি আলোচনা করলাম যে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা শুধুমাত্র তথ্য প্রযুক্তির ক্ষেত্রেই নয়, আমাদের সমাজের সর্বস্তরে আমাদের নৈতিকতা দরকার। নৈতিকতা মূলত আসলে যে কি করা উচিত আর কি করা উচিত না, উচিতটা হচ্ছে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের জীবনের কল্যাণের স্বার্থে আমরা এরকম কোনো কাজ, এরকম কোনো আচরণ, এরকম কোনো ব্যবহার, এরকম কোনো চিন্তা চেতনা প্রকাশ করতে পারে না যা মানব কল্যাণের বিপক্ষে যায়, সেটা অনৈতিক হবে। আর তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা নৈতিকতা পড়লাম, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা অথবা অশিক্ষা শিক্ষাহীন যারা আছেন, নিরক্ষর যারা আছেন, তারাও যদি তথ্য প্রযুক্তি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও এই 10টি নৈতিকতা প্রযোজ্য। আমি বলতে চাচ্ছি যে আজকের পৃথিবীতে তথ্য প্রযুক্তির যে ব্যাপক বিস্তার এবং প্রত্যেক মানুষের তার অংশগ্রহণ, এবং সেখানে প্রত্যেক মানুষেরই উচিত এই তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এই নৈতিকতা মেনে চলা। এই নৈতিকতা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা আমাদের প্রত্যেককে ভালো রাখতে পারবো, প্রত্যেককে নিরাপদ রাখতে পারবো, কারোর জন্য অকল্যাণ ডেকে আনবো না, কারোর জন্য অস্বস্তি বিব্রত অবস্থা ডেকে আনবো না। আমরা প্রায় দেখি কারো ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে, কারো ইমেল হ্যাক হয়ে যাচ্ছে, কারো ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে। এই ধরনের কার্যক্রম কিছু বিকৃত মানসিকতার লোক এই পৃথিবীতে করে থাকেন। এই খারাপ মানুষ আমাদের সমাজের, আমাদের আশেপাশে চারদিকে আছে, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আছে, এবং তাদের কাছ থেকে আমাদের ভালো থাকতে হবে, তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে, এবং
তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে নতুন নৈতিকতা মেনে চললে সমাজে সবার জন্য শান্তি আসে। আর সমাজে শান্তি থাকলে, আমি যদি সমাজে বসবাস করি অবশ্যই আমিও সেই শান্তির ভাগিদার হব। আর আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আমাদের কাজকে সুন্দর করার জন্য, আমাদের মানুষের প্রতি যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকে আমরা প্রত্যেকে যদি সচেতন থাকি, তাহলে আমরা প্রত্যেকের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। রাষ্ট্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এইসব দিয়ে আসলে সত্যিকার অর্থে মানুষের শান্তি নিশ্চিত করা সম্ভব না, যদি না আমি আমার শান্তি আমি নিজে নিশ্চিত করতে না চাই। কখনোই কারো পক্ষে কোনো বাহিনী দিয়ে, কোনো ব্যক্তি দিয়ে, কোনো তত্ত্ব দিয়ে, কোনো উপদেশ দিয়ে, কোনো বাণী দিয়ে কখনোই শান্তি নিশ্চিত করা সম্ভব না, যদি না মানুষ তার নিজের শান্তি নিশ্চিত করতে চায়। তো আমি আমার প্রতিটি শিক্ষার্থীর কাছে অনুরোধ রাখবো, তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তোমাদের প্রত্যেকেরই উচিত হবে এই দোষীনৈতিকতা মেনে চলা, এবং তোমার বন্ধুদের, তোমার অন্য সহকর্মী, প্রতিবেশী, যাদের সাথে তোমাদের সম্পর্ক আছে, প্রত্যেকের জন্যই তোমরা এই দোষীনৈতিকতা মেনে চলা, যাতে তারা মেনে চলতে পারে সেই প্রচেষ্টা নিবে। এবং তোমরা তোমাদের এই ইন্টারনেট জগতে যাবতীয় কার্যক্রমে এই দোষীনৈতিকতার বিষয় সবসময় মাথায় রাখবে। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাস আবার দেখা হবে। আমরা নিশ্চয়ই একদিন জয়ী হব এই করোনা ভাইরাসের বিরুদ্ধে। আমরা সারা জীবন এই পরিস্থিতির মধ্যে থাকবো না। মানুষ তার সভ্যতার শুরু থেকে আজকে পর্যন্ত অনেক বিপদের সম্মুখীন হয়েছে, অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে, কিন্তু সে তার সভ্যতাকে এগিয়ে নিয়েছে, আমরাও এগিয়ে নিয়ে যাব। তবে আমরা কিছু কিছু অমানবিক বিষয় এই করোনাকালে দেখলাম। আমরা নিশ্চয়ই করোনা থেকে মুক্ত হওয়ার পর সেই সমস্ত অমানবিকতার চর্চা থেকে বেরিয়ে আসবো। আমরা সবাইকে চিনতে পারলাম। আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের সবাই ভালো রাখতে পারি। তোমরা ভালো থাকবে। আর আমাদের ক্লাস